আমন্ত্রণ নিউজ এক্সপ্রেসে দিনের ঘটে যাওয়া নানা ঘটনা নিয়ে আপনাদের সাথে থাকছি আমি শাহনাজ শাহরিয়ার। কয়েকদিনের ব্যবধানে ফের তীব্র গ্যাস সংকট। ফিলিং স্টেশনে দীর্ঘ হচ্ছে গাড়ির সারি। 25 কোটি ঘনফুটের বেশি গ্যাস সরবরাহ কমে গেছে। মানুষের ভোগান্তিতে দুঃখ প্রকাশ করেছেন জ্বালানি প্রতিমন্ত্রী। তবে কবে নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হবে তা জানাতে পারেননি। হন্যে হয়ে এক ফিলিং স্টেশন থেকে আরেকটিতে ছুটে চলা, তাতে ফুরিয়েছে অবশিষ্ট জ্বালানিটুকুও। বাধ্য হয়ে ঠেলে গাড়ি নিতে হচ্ছে রেন্টেকার চালক হুমায়ুন কবিরকে। তেল দিয়ে গাড়ি চালাই তো আর আমার পোষাইবে না, কারণ আমার এটা তো আর প্রাইভেট না, আমি বড় লোক না। আমি হয়েছি যে রেন্টে চালাই, ওভারে চালাই। আমার ভাড়া মারতে হইলে তো গ্যাসে মারতে হয়, কারণ ওভারে তো আর আপনার গ্যাস ছাড়া তেলে চালাইয়ে মারা যায় না। গ্যাস সংকটে তার মতো দুর্ভোগ পোহাতে হচ্ছে আরও অনেককে। পাম্প ম্যানেজার বলছেন গ্যাসের চাপ কম থাকায় কমছে বিক্রিও, পড়তে হচ্ছে আর্থিক ক্ষতির মুখে। তেল দিয়ে পোষায় না, এই জন্য গ্যাসে এসে দিয়ে আরেক সমস্যা। 4 ঘন্টা উপরে হয়েছে, লাইন দিয়ে ওদিক দিয়ে ঘুরে শিখ দিয়ে আসে ওদিক দিয়ে। বাধ্য হয়ে আমরা এখন পেট্রোলে চালাইতেছি, অকটেনে চালাইতেছি। এইভাবে যেখানে আমাদের সেল 6-7 লাখ 8 লাখ হয়, সেখানে আমাদের 2-2.5 লাখের আমাদের ইয়ে হয়। এখানেই তো বোঝা যাচ্ছে যে আমাদের যে সেলে বা ইয়েতে হ্যাম্পার হচ্ছে। তারপর আমার কর্মচারীগুলো বসে বসে ঘুরতেছে, কোনো কাজ নেই। গ্যাস ও বিদ্যুৎ ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করে জ্বালানি প্রতিমন্ত্রী জানান, সংকট সমাধানে আপ্রাণ চেষ্টা চলছে। বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়ার কারণে সামিটের ভাসমান টার্মিনালে খালাস করা যাচ্ছে না গ্যাসের কার্গো। আর এক্সিলারেট এনার্জি টার্মিনাল চলছে আংশিক সক্ষমতায়। পুরো সক্ষমতায় চলতে প্রায় 72 ঘন্টা টার্মিনালটি বন্ধ রাখতে হবে, যা চ্যালেঞ্জের। বঙ্গোপসাগরের কিন্তু রাফ থাকবার কারণে সামিট টার্মিনালে সে কার্গোটা কিন্তু রিলিজ হতে পারছে না। এবং এক্সিলারেট টার্মিনাল আপনারা জানেন পার্শিয়াল ক্যাপাসিটিতে রান করছে। এটা ফুল ক্যাপাসিটিতে যদি রান করতে হয় তাহলে আমার প্রায় 72 ঘন্টার জন্য এক্সিলারেট টার্মিনালকে বন্ধ করা লাগবে। কোন সময় এই কাজটা করলে সবচেয়ে কম জনদুর্ভোগ হতে পারে সেই ব্যাপারটা একটা সিদ্ধান্ত নেবার প্রশ্ন। বিদ্যুৎ খাতেও গ্যাস সংকটের প্রভাব পড়েছে জানিয়ে আশার বাণীও শোনালেন প্রতিমন্ত্রী। আমরা একটা কৌশল নিয়েছি, আমরা সেই কৌশলটা গতকাল সন্ধ্যা থেকে নিয়েছি। আমরা আশা করছি আজকে সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলে উন্নতি হবে ইনশাআল্লাহ। তার অভিযোগ, গ্যাস বিদ্যুতের চাহিদা মেটাতে স্বল্পমেয়াদী সমাধানের পথে হেঁটেছে বিগত সরকারগুলো, সেজন্যই পড়তে হয়েছে এমন পরিস্থিতিতে। ইমতিয়াজ মাহমুদ, চ্যানেল 24, ঢাকা। বিদ্যুৎ সাশ্রয়ে এবার রাত 8টার মধ্যে দেশের সব শপিং মল, দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সেই সাথে সন্ধ্যা 7টার পর করা যাবে না আলোকসজ্জা। বুধবার এমন নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ। গত 11 জুন থেকে বিভিন্ন শপিং মল, মার্কেট ও দোকানসমূহ রাত 9টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত ছিল। নতুন সিদ্ধান্তে দেশের বিভিন্ন জায়গায় চলমান মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান রাত 8টার মধ্যে শেষ করার কথা বলা হয়েছে। তবে খাবারের দোকান, হাসপাতাল, ওষুধের দোকান এই নির্দেশনার বাইরে থাকবে। সাভারে দিনভর ছড়িয়েছে বোমা আতঙ্ক। সাধাপুরে উদ্ধার হওয়া প্রেসার কুকারের শক্তিশালী বোমাটি উদ্ধারের পর ফাঁকা স্থানে তা নিষ্ক্রিয় করা হয়। এদিকে বরিশাল আদালত প্রাঙ্গণে বিস্ফোরণে আতঙ্ক ছড়ায় জনমনে। এতে কেউ হতাহত হয়নি। এই বিস্ফোরণ বলে দেয় কতটা বিধ্বংসী ছিল বোমাটি। বিকট শব্দে প্রকম্পিত সাভারের সাধাপুর ঘোড়া মসজিদ এলাকা। মাদ্রাসা কর্তৃপক্ষ ও স্থানীয়রা জানান, বুধবার রাতে তারা নীল ড্রামটি পাশের একটি জঙ্গল থেকে তুলে আনেন। সেটার ঢাকনা খুললে মেলে প্রেসার কুকার সহ বেশ কিছু সরঞ্জাম। পরে প্রেসার কুকারটি মাঠে রেখে ড্রামটি মাদ্রাসার সামনে রেখে দেওয়া হয়। কিন্তু ভোর 6টা 1 মিনিটে একটি অটোরিকশায় এসে ড্রামটি তুলে নিয়ে যায় অজ্ঞাত 2 জন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে প্রেসার কুকারের বোমাটি ঘিরে রাখে পুলিশ। দুপুরে পুলিশের বোম ডিসপোজাল ইউনিট গিয়ে সেটি নিষ্ক্রিয় করে। 3 জনে ধরে নিয়ে এসে ওটা ঢালছে, ঢালের দেখে কোরআন শরীফ আর কাপড় ধরি আর তলে হেলে ওই আইস কুকারটা। এই ব্যাটারি চালিত অটো রিক্সাতে করে 2 জন লোক আসছেন, আইসা ওনারা এই ড্রামটা ওখান থেকে উঠায় নিয়ে গেছে। খুব তড়িঘড়ির মধ্যে 15 সেকেন্ডের মধ্যে তারা রিক্সাটা থেকে ড্রামটা নিয়ে গেছে। আমরা পুরো এলাকাটা কর্ডন করে রাখছি, আইনশৃঙ্খলা বাহিনী উপস্থিত আছে।
এর আগে মঙ্গলবার রাতে সাভারের দক্ষিণ শ্যামপুর এলাকার চারতলা একটি ভবন থেকে 5টি বিস্ফোরক ও ককটেল তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় গ্রেপ্তার করা হয় একজনকে। গত 31 জুলাই আশুলিয়ায় একটি চায়ের দোকানেও প্রেসার কুকার বোমা উদ্ধার করে পুলিশ। বরিশাল জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণেও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আদালতের প্রধান ফটকে বুধবার কর্মব্যস্ত সময়ে হঠাৎ কিছু একটা বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে আদালত চত্বরে, তবে হতাহত হয়নি কেউ। একটা ককটেল বিস্ফোরিত হয়েছে এবং এটা নাশকতার উদ্দেশ্যেই করা হয়েছে। কাদা সিটে মহিলাদের গায়েটা মাইখা গেছে, মাইখা যাওয়ার পর তারপর আতঙ্কে সবাই দূরে সরিয়ে গেছে। সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করার চেষ্টা করছি। এখানে যারাই সম্পৃক্ত থাকুক না কেন, আমরা তাদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নিব। ঘটনাস্থলে পরিদর্শন করেছে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ দল। বিস্ফোরিত বস্তুর নমুনা সংগ্রহ করেছেন তারা। মাফতুহা মিলি, চ্যানেল 24। সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখবে নতুন কমিশন, একথা জানিয়েছেন দুদক সচিব সাইদুর রহমান খান। বলেন, এখন দুদকে কোনো কমিশন নেই, এই ধরনের অভিযোগ নতুন কমিশনের মাধ্যমে গ্রহণ করা হবে। আমাদের কমিশন এই মুহূর্তে নাই, এই সমস্ত অভিযোগ আসলে কমিশনের মাধ্যমে কার্যক্রম গৃহীত হয়। আমরা আশা করছি খুব দ্রুত কমিশন আসবে এবং এটার ব্যাপারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবরটি গুজব। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন গুজব ছড়ালে তা এখনও কানে আসেনি সরকারের, একথা জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। আর প্রধানমন্ত্রী রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভীর অভিযোগ, ৭১-এর ইতিহাস মুছে দেওয়ার চেষ্টা করছে কিছু রাজনৈতিক দল। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের উপরে নাকি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার একটা গুজব ছড়িয়ে পড়েছে। এই ধরনের কোনো গুজব এখন পর্যন্ত সরকারের কানে আসেনি। যে গুজব কানে আসে নাই সে বিষয়কে আমরা এখন পর্যন্ত কগনিজেন্সে নিতে চাচ্ছি না। ৭১-কে ইতিহাস থেকে মুছে দেওয়ার জন্য বর্তমানেও কোনো রাজনৈতিক দল প্রচেষ্টা চালাচ্ছে। আমি বলি যে কাকে খুশি করতে চাচ্ছে। কর্মস্থলে অনুপস্থিতির কারণে পুলিশের এক সময়ের দাপুটে ৬ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। এ বিষয়ে জারি করা হয়েছে প্রজ্ঞাপন। তারা হচ্ছেন ডিএমপির সাবেক যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার, সুদীপ কুমার চক্রবর্তী, ডিএমপির ওয়ারি বিভাগের সাবেক ডিসি মোহাম্মদ ইকবাল হোসাইন, উত্তরা বিভাগের সাবেক ডিসি কাজী আশরাফুল আজিম, কক্সবাজার এপিবিএনের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার রাজন কুমার দাস এবং ডিএমপির সাবেক সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ গোলাম রুহানি। চট্টগ্রামের আনোয়ারায় চাঁদা না দিয়ে থানায় অভিযোগ করায় পুলিশের সামনে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকৌশলীর উপর হামলার অভিযোগ উঠেছে। সকালে ইউনাইটেড চট্টগ্রাম পাওয়ার লিমিটেডের বাইরে এই হামলা হয়। ভুক্তভোগী শাহরিয়ার আমির জানিয়েছেন, যুবদল নেতার পরিচয়ে আলী হোসেন দীর্ঘদিন ধরে চাঁদা দাবি করে আসছে। চাঁদা না পেয়ে সকালে তাকে মারধর করা হয়। পরে কর্ণফুলী থানায় অভিযোগ দিলে পুলিশের সামনে আবারও হামলা করে আলী হোসেন ও তার লোকজন। এ ঘটনায় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। তবে স্থানীয় সংসদ সদস্য সরোয়ার জামান নিজামের দাবি, আলী হোসেন নামে যুবদলের কোনো নেতাকে চিনেন না তিনি। ওবায়দুল কাদেরকে রাজনৈতিক জোকার আখ্যা দিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। বললেন, এদেশে তার মতো রাজনীতিবিদের আর যেন জন্ম না হয়। এদিন ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয় ওবায়দুল কাদেরের, আসাদুজ্জামান খান কামাল এবং ডিবি হারুনের ফোনালাপ। ওবায়দুল কাদের তিনি একবার বলেছিলেন যে আমার ছাত্রলীগই যথেষ্ট। আরেকটা বক্তব্যে তিনি বলেছিলেন যে দেখামাত্র গুলি বা শুটের সাইটের মতো সিদ্ধান্ত সরকার নিয়েছে। আদালতের কাছে বলেছি যে তাদের বিরুদ্ধে আমরা সর্বোচ্চ শাস্তি দাবি করেছি। সিলেটে নিজ বাসা থেকে উদ্ধার করা হয়েছে স্বামী স্ত্রী ও গৃহকর্মীর মরদেহ। তাদের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় নিহত গৃহকর্মীর কথিত প্রেমিককে আটক করেছে পুলিশ।
এদিকে খুলনায় দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন যুবদল কর্মী। ছুটির দিনে পাশের বাসার চিৎকার চেঁচামেচিতে ঘুম ভাঙে প্রতিবেশীদের। ছুটে এসে যা দেখতে পান রীতিমতো শিউরে ওঠার মতো। এরপরেই ফোন দেওয়া হয় পুলিশকে। সিলেটের রায়নগর মিতালি এলাকায় ১১১ নম্বর বাসায় ৩ জন নিহতের ঘটনার বিষয়টি এভাবে জানাচ্ছিলেন সবাই। জানা যায় ৩ তলা ভবনের দোতলায় থাকতেন মালিক এম এস সাত্তার, তার স্ত্রী ও গৃহকর্মী তাহমিনা। বুধবার সকালে বন্ধ দরজার নিচ দিয়ে রক্ত দেখতে পান প্রতিবেশীরা। এরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। নিহতদের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। পাড়ার যে সিকিউরিটির লোক আছে ও আমাকে গিয়ে খবর দিছে যে আপনি তাড়াতাড়ি আসেন, বাসায় সম্ভবত কোনো দুর্ঘটনা ঘটছে, মহিলাদের চিৎকার শোনা যাচ্ছে। পাশের বাসা থেকে কে একজন বলছে যে বারান্দায় রক্ত দেখা যাচ্ছে। এই পাড়ার সবাই জানছে, জানার পরে আসছে, আসার পরে দরজায় কলিং বেল দিছে, কেউ খুলে নাই দরজা, না খোলায় পুলিশকে ফোন দেওয়া হয়েছে। পুলিশ আসছে, আইসা দরজা ভাঙছে, ভাঙ্গিয়া ঢুকিয়া ভিতরে লাশ পাওয়া গেছে। পুলিশ বলছে হত্যাকাণ্ডের কারণ এখনো ধোঁয়াশা, তবে সবকিছু খতিয়ে দেখা হচ্ছে। এটা কোনো ধারালো অস্ত্র দিয়ে তাদেরকে আঘাত করে তাদেরকে হলো যে হত্যা করা হয়েছে। হলো যে ওখানে ওয়ার্ড্রোব এবং আলমারি যেটা ছিল, এখান থেকে যে মূল্যবান সামগ্রী সরানো হয়েছে এরকম মানে প্রতীয়মান হচ্ছে। এইটা একটা বিষয় হতে পারে, অথবা কোনো ওই সম্পত্তি নিয়ে কোনো পুরাতন কোনো এনমাইটি আছে, শত্রুতা আছে কিনা, এটা আমরা খতিয়ে দেখব। মরদেহগুলো উদ্ধারের পর মর্গে নেওয়া হয়েছে। এদিকে খুলনার রূপসায় ইটভাটার ভেতরে ঢুকে ফখরুল শেখ নামে একজনকে গুলি করে হত্যা করা হয়েছে। স্বজনরা জানান মঙ্গলবার রাতে নৈহাটি ইউনিয়নে নিজ ইটভাটায় ছিলেন তিনি। এক পর্যায়ে সেখানে সশস্ত্র হামলা চালায় সংঘবদ্ধ কয়েকজন। গুলিবিদ্ধ ফখরুলকে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলেও বাঁচানো যায়নি। প্রতিহিংসার রাজনীতি, আসলে এখন তো রাজনীতি আমাদের এমন পরিস্থিতি হয়েছে, আমরা আসলে ব্যক্তি স্বার্থের রাজনীতি করি, আসলে আমরা জনস্বার্থের রাজনীতি করি না। আমরা নিহত ফখরুল স্থানীয় যুবদলের রাজনীতির সাথে যুক্ত ছিলেন। তানিম রহমান, চ্যানেল 24। মেয়াদ শেষ হওয়ার আগেই 11 মাস আগেই বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ মোহাম্মদ আক্তার হোসেনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, চিফ ইকোনমিস্ট পদে নিয়োগপ্রাপ্ত মোহাম্মদ আক্তার হোসেনের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ 10 আগস্ট থেকে বাতিল করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের সময়ে 2025 সালের 1 জুলাই 2 বছরের জন্য তাকে নিয়োগ দেওয়া হয়। 2027 সালের জুনে তার নিয়োগের মেয়াদ শেষ হওয়ার কথা। হামা উপসর্গে আর আজ প্রাণ গেছে 5 জনের। 24 ঘন্টায় নতুন রোগী শনাক্ত হয়েছে 1025 জন। এক বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত 15 মার্চের পর থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে 99 জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহজনক হামরোগের মৃত্যুর সংখ্যা 786 জন। এখন পর্যন্ত নিশ্চিত হামরোগী 17,469 জন। এছাড়া সন্দেহজনক হামরোগীর সংখ্যা 1,39,125 জন। ইউরোপের বিভিন্ন দেশে দেখা যাচ্ছে বিরল সূর্যগ্রহণ। আজ বুধবার বাংলাদেশ সময়ে সন্ধ্যার পর শুরু হওয়া এই গ্রহণে চাঁদ ধীরে ধীরে সূর্যকে আড়াল করে। আইসল্যান্ড, গ্রিনল্যান্ড এবং স্পেনের কিছু এলাকায় দেখা যাচ্ছে পূর্ণ সূর্যগ্রহণ। আর যুক্তরাজ্য, আয়ারল্যান্ড এবং ফ্রান্স সহ ইউরোপের বিস্তীর্ণ অঞ্চলে দেখা যাচ্ছে আংশিক গ্রহণ। গ্রহণের সময় সূর্যের আলো অনেকটা কমে আসে এবং দিনের বেলাতেও তৈরি হয় গোধূলির মতো পরিবেশ। জ্যোতির্বিজ্ঞানীদের মতে ইউরোপের জন্য এটি একটি উল্লেখযোগ্য মহাজাগতিক ঘটনা। তবে খালি চোখে সূর্যের দিকে তাকানো থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। এই ছিল আজকের নিউজ এক্সপ্রেসে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।